বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার হেলাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে বুঝতে চাই, একই প্রশ্ন আপনার কাছেও থাকলো আমার, যে কি মনে হচ্ছে সব কিছু দেখে নির্বাচন কবে হবে আর আপনারা আসলে নির্বাচন কবে চান? আমরা ধন্যবাদ আপনাকে। আমরা তো আমাদের দলের যেটা পজিশন, জয়েন্ট স্টেটমেন্টের লাস্টে লন্ডনে যেটা মিটিং হলো সেখানে মোটামুটি বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা যে তারিখটা বলেছেন রমজানের আগে, মানে ফেব্রুয়ারি 1st অথবা 2nd উইকের মধ্যে। তো আমার মনে হয় বিএনপি অন প্রিন্সিপাল ওটাতে অ্যাগ্রি করেছে, বিকজ এটা একটা যৌথ স্টেটমেন্টের মন্তব্য করে এসছে। তো আমরা পার্টি পক্ষ থেকে এই জন্যই চাই, বিকজ রোজার মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনটি ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন। এরপরে যে ওয়েদারের ক্যালামিটি আমাদের দেশে হয়, যারা অ্যাকচুয়ালি মাঠ পর্যায়ে রাজনীতির সাথে জড়িত বা যাদের অতীত ভোটের অভিজ্ঞতা আছে, ওনারা কেউই ফেব্রুয়ারির পরে আসলে নির্বাচন চাইতে পারেন বলে আমার মনে হয় না। যারা চাচ্ছেন ওনাদের হয়তো নির্বাচন ওনারা টিভিতে দেখেছেন বা ওনাদের যে বয়সটা হয়েছে ওই বয়সে ওনারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি, এটা হতে পারে। তো ওনারা হয়তো এটা পরে চাইতে পারেন, বিকজ আপনি যদি ইফ ইউ মিস ফার্স্ট 2 weeks of February, তাহলে ইউ লুকিং অ্যাট লিস্ট নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আবার মানে এন্ড অফ দ্যাট ইয়ার। তো আমার মনে হয় এতদিন তো একটা অনির্বাচিত সরকার দেশের দায়িত্বে থাকাটা ইনভেস্টমেন্টের জন্য, দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য এবং সার্বিক স্থিতিশীলতার জন্য ব্যাড না বললেও নট গুড তো বলতেই হবে। এবং আপনারা মোটামুটিভাবে আশা করছেন এবং নিশ্চিত কি বলা যায় যে না, নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, কিন্তু আমরা যেহেতু আশাবাদী, যেহেতু কথা হয়েছে এবং যার সাথে কথা হয়েছে উনি আমরা এখনও আমরা মনে করি উনি বেশ ক্রেডিবল লোক, ওনার কথার হয়তো ব্যত্যয় হবে না এবং হওয়াটা উচিতও না। কারণ আমরা দেখেছি আমাদের দলীয় পক্ষ থেকে একটি সার্ভে করা হয়েছিল 16টি দেশের উপর বিভিন্ন পৃথিবীর। এই দেশগুলোর মধ্যে আমরা দেখেছি যে এই দেশগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার 2 বছরের কম সময়ের মধ্যে পাওয়ার ট্রান্সফার করতে পেরেছে বা একটা নির্বাচনে যেতে পেরেছে। ওই জায়গাতে ওই গভর্নমেন্টগুলো ট্রানজিশনটা সাকসেসফুলি করতে পেরেছে। পরবর্তীতে এগুলো ট্রানজিশনটা সাকসেসফুলি হয়নি, কোনো ধরনের ইন্টারভেনশন হয়েছে অথবা ফেল ট্রানজিশন হয়েছে। তো আমি মনে করি আমাদের চেয়ে উনি আরও বেশি বিদ্বান লোক, জ্ঞানী লোক, হয়তো এই পার্সপেক্টিভটা উনি চিন্তা করবেন। চাওয়া পাওয়া অনেকের অনেক কিছু থাকতে পারে, এটার সাথে বাস্তবতার নিরিখে উনি যদি বিচার করেন আমার মনে হয় ফেব্রুয়ারি 2nd উইকে পরে নির্বাচন হওয়ার কথা না। ধন্যবাদ। আমি আসছি আবার আপনার অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান। ধন্যবাদ জিলুর ভাই। চ্যানেলের তৃতীয় মাত্রা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এখন শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন। তো ব্যারিস্টার হেলাল ভাই যে কথাটা বললেন এটা আমি একমত, কিন্তু সিচুয়েশানটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। ডিফারেন্ট কিন্তু কোন সেন্সে আমি বলছি, গণঅভ্যুত্থানের পরে যে সরকারটা গঠন হলো, আসলে এখানে কিছু কনফিউশন আছে। কনফিউশন ক্ষেত্রে এই জায়গায় আমাদের আসতে হবে একটা বেসিক বিষয়, সেটা হচ্ছে যে যদি এটা সাংবিধানিকভাবে একটা পরিবর্তন হতো তাহলে একটা দাবি কিংবা সিস্টেমেটিক এটা একটা এন্ড আমরা আনতে পারতাম। কিন্তু ঘটনা হয়ে গেছে গণঅভ্যুত্থানের ফলে সব কিছুই এলোমেলো হয়ে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, গণতান্ত্রিক ইনস্টিটিউশন বলি, সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান সবগুলো এলোমেলো হয়ে আছে। এখন নির্বাচনের সাথে শুধু তো নির্বাচন কমিশন জড়িত নয়। নির্বাচন যদি আমরা একটা কনসিস্টেন্স নিয়ে আসি যে হ্যাঁ আমরা, যদিও সরকার চেষ্টা করছেন একটা ঐক্যমত্যের ভিত্তিতে নির্ধারিত একটা সময়ের মধ্যে নির্বাচন করার জন্য, এবং যেটা কোনো বিকল্প নাই, নির্বাচন অবশ্যই হতেই হবে। একটি নির্বাচিত সরকার ছাড়া সরকার দেশ পরিচালনা করবে কি, দায়বদ্ধতা কার? এই যে আমরা ইউনূস সাহেবকে এখন দিয়েছি, যে যিনি সরকার পরিচালনা করছেন তার দায়বদ্ধতা, উনি বারবার বলছেন যে ছাত্ররা তাকে নির্বাচিত করেছে। আসলে তো এটা রাজনৈতিক ভাষা হলো না। রাজনীতির সাথে রাষ্ট্রের সাথে জনগণের একটা চুক্তি আছে, সেই চুক্তির পরিচালনা রাষ্ট্রের যারা তাদের প্রতিনিধি হবে, নির্বাচিত প্রতিনিধি, তারা এটা পরিচালনা করবেন। তো সেই অর্থে নির্বাচন হতেই হবে, এটা যেমনই সত্যি, কিন্তু আবার নির্বাচন নিরপেক্ষ, একটি গ্রহণযোগ্য এবং তার আগে লেভেল প্লেইং ফিল্ড লাগবে। নির্বাচনের যে মেকানিজমগুলো আছে এগুলোকে শক্তিশালী করতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে এখন, যারা নির্বাচনে যারা মাঠে আসবেন, যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর ঐক্যমত্য এখনও মানে তৈরি হয়নি। তৈরি কোন সেন্সে বলবো, তারা একটা দাবি দিচ্ছে সংস্কার চাই, বিচার চাই, দৃশ্যমান বিচার চাই, সংস্কার চাই। এই বিষয়গুলো ছাড়া তারা নির্বাচনে আসবেন না। এখন বিএনপি, জামাত বা এনসিপি, অন্য যারা গণতান্ত্রিক শক্তি যারা আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন, সবাই নির্বাচন অংশ করতে চায়, গুড সিমটম আমরা দেখছি, সবাই নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন।
কিন্তু একটা সরকারকে যেমন ইউনূস সাহেব যখন বলছেন যে আমি স্মরণকালের ঐতিহাসিক নির্বাচন করব, যেটা জাতি স্মরণ রাখবে, তো এই ওটা শুনলেই তো ভয় হয় অনেক সময়। এই কারণ কথা এই কথাটাই শেখ হাসিনাও একই কথা বলেছিলেন 24-এর নির্বাচনের, যদি আমার মনে এটা পড়ে। যদিও আমাদের দেশের লোক আবেগপ্রবণ, তো সেই জায়গায় হয়তো জনগণ খুশি হয়েছে কথাতে, কিন্তু একটা নির্বাচনের ক্ষেত্রে যারা মাঠ পর্যায়ে আছে, তৃণমূল পর্যায়ে, আমরা একবারে ইউনিয়ন পরিষদের বা ছোট গ্রাম, যে এমনও ব্যবস্থা আছে যেখানে যোগাযোগ ব্যবস্থা এখনও হয়নি, সংযুক্ত হয়নি জেলা সদরের সাথে, সেখানে দেখা যায় এখন নৌকায় যেতে হয়, কিংবা সেখানে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার ট্রাইকিং ফোর্স থাকে বা আর্মি যেখানে ডিপ্লয় থাকে, তারা যেতেই প্রায় 2 ঘন্টা সময় লাগে এবং অনেক সময় লেগে যায়। এই যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে মানুষের মধ্যে তো এখনও যদিও সচেতনতা বাড়ছে, তারা চাচ্ছে হ্যাঁ একটা নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণের মধ্যে সেই সচেতনতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, জনগণ সহযোগিতা করলে অবশ্যই সেটা সম্ভব। কিন্তু তার সাথে সাথে যে মেকানিজমটা, একটা রেফারি, দুই পক্ষে তো খেলোয়াড় থাকবে, কিন্তু রেফারি তো নিউট্রাল হতে হবে, তার শক্তি সামর্থ্য থাকতে হবে। সে জায়গায় আমরা কিন্তু দেখছি যে এই সরকার এতই দুর্বল, যেটা আমরা চাই যে ডিসেম্বরে যে দাবি বিএনপি দিয়েছিল, আমরা তো যত তাড়াতাড়ি নির্বাচন চাই, কারণ এটাই হচ্ছে জনগণের দুর্বল বাণী। আপনার কথায় দুর্বল বাণী হচ্ছে এক ধরনের অক্ষম, একটা ভালো নির্বাচন অক্ষম বলবো, তাদের সক্ষমতার অভাব, যেভাবে বলেন আপনি পলাইটলি বলেন, পরিচালনা করার ক্ষেত্রে। নিরপেক্ষতা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন না, নিরপেক্ষতার প্রশ্ন এখনো আমি তুলছি না, কারণ দেখা যাচ্ছে যে যখনই সব দলগুলোই এই সরকারের সমালোচনা করছে, তখন বোঝা যাচ্ছে যে সবাই হ্যাপি না। তো হ্যাপি না, এটা একটা সিমটম, যে বা এটা একটা চিহ্ন। কিন্তু কেউ কেউ তো মনে করেন যে এর মধ্যে নাটকও থাকতে পারে, এই যে সবাই সমালোচনা করছে বা কিছু হলেই ওনার বাড়ির সামনে গিয়ে আন্দোলন সংগ্রাম, অনেকগুলো যৌক্তিক, অনেকগুলো যথার্থ বা অনেকগুলো নাটকও অনেকে মনে করতে পারেন বা করেন। না, সেটা থাকতে পারে, কারণ নির্বাচনের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমাদের মতো দেশগুলোর ক্ষেত্রে অনেকগুলো সমস্যা কি, নির্বাচন তো শুধু ভোটের মাধ্যমেই যে নির্বাচিত তা না, এখানে ডিপ স্টেট আছে, তার সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার আছে, বিশেষ করে স্মার্ট পাওয়ার আছে, তো এগুলো তো অ্যাক্টিভ হয় নির্বাচনের ক্ষেত্রে। সুতরাং কোনটা কিসের সাথে সম্পৃক্ত, এটা তো ফাইন্ড আউট করা একটু কঠিন। যেটা আমার মূল প্রশ্ন ছিল যে কবে নির্বাচন হবে বলে আপনি দেখছেন, অবস্থা দৃষ্টি কি মনে হচ্ছে, আর আপনি নির্বাচনটা আসলে কবে চান? না, আমি বলছি যে নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই আমাদের দেশের জনগণের সাথে সম্পৃক্ত পারবে, তাদের দাবি দাওয়াগুলো অ্যাড্রেস করা সহজ হবে, প্রবলেমগুলো সলভ করা সহজ হবে। কারণ এই যে মুভগুলো তৈরি হচ্ছে বা দাবি দেওয়ার যে মিছিলগুলো হচ্ছে, এগুলো তো সমাধান হচ্ছে না। কিছু কিছু অধ্যাদেশ দিয়ে গভর্নমেন্ট চেষ্টা করছে, বিশেষ করে এনবিআর একটা আপনি দেখলেন, মানে অত্যাবশ্যক চাকরি হিসেবে তারা ঘোষণা করেছে। এইভাবে তো সরকার পরিচালনা করা যায় না। আপনি চান যত দ্রুত হোক, যত দ্রুত নির্বাচন হোক। আমি চাই যে কবে, কি মনে করছেন যে কবে হতে পারে? একটা তো বিএনপি সরকার, যেটা ব্যারিস্টার হেলাল বললেন যে একটা জয়েন্ট স্টেটমেন্টের মধ্য দিয়ে তারা বলেছেন হতে পারে ফেব্রুয়ারিতে, মানে রোজার আগে। আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? এই সরকার ইচ্ছা করলে পারে, কারণ যে এখন যেভাবে মামলাগুলো তাদের দাবির মধ্যে তো মেনলি ছিল বিচার এবং সংস্কার। সংস্কারের কিছু কিছু দৃশ্যমান হয়েছে, বিচারও স্টার্ট হয়েছে। যদি এগুলো দ্রুত করা যায় তাহলে কিন্তু যে ডেটটা হয়েছে ফেব্রুয়ারিতে, এটা সম্ভব, আমার দেশে সম্ভব। আর ফেব্রুয়ারিতে না হলে তো জামাত এখানে একটা আপত্তি করেছে যে রমজান এসে যাচ্ছে, ভুটা এবং বিএনপি এখানে বলছে যে জামাত এখন আবার বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে তারা চায় না। এগুলো তো ঐক্যমত্য ছাড়া হবে না, কারণ একদল চাইলে একদল চাইলে না। কারণ এখানে একটা সমস্যা জিল্লুর ভাই, আমি বলি এই সরকারকে যেভাবে আমরা মানে বলি, সবাই বলি যে সাংবিধানিক সরকার নয়, কথা তো সত্যি, সংবিধান অনুযায়ী তাকে গঠিত হয় নাই। কিন্তু এই সরকার নামাতে গেলে তো রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার রাজনীতি, তাদের তো ঐক্যমত্য থাকতেই হবে। তাহলে তো আমরা এই সরকারকে কদিন রাখবো? ঐক্যমত্য ছাড়া তো সরকার নামানোর রাস্তা নাই, সে যাবে কিভাবে? আমরা ঐক্যমত্য সিগনেচার করার অপেক্ষাই তো সে যাবে। এই জায়গায় যত ইস্যুগুলোই সামনে আসুক না রাজনৈতিক দলের সামনে, তাদের অবশ্যই ঐক্যমত্য হতে হবে। ঐক্যমত্যের ভিত্তিতেই সরকারকে নির্বাচন এবং তার বিদায়ের ব্যবস্থা করতে হবে। এই জায়গায় এক এক দাগিয়ে উত্থাপিত হয় রাজনৈতিক দলগুলো দ্বারা, সেগুলো তো সমাধান হবে না। সো ব্যারিস্টার হেলাল, আপনাদের দুজনের কথা যে আশাবাদ অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো, কিন্তু অনেক ইফস অ্যান্ড বার্সাস, যেটা ওই জয়েন্ট স্টেটমেন্টের মধ্যেই ছিল, তার মধ্যে সেগুলোর প্রসঙ্গে যদি একটু পরে যাই, একটা দাবি, সেটা একজন উপদেষ্টা, যিনি স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি বলেছেন, জামাত বলছে, এনসিপি বলছে যে স্থানীয় সরকারের নির্বাচন আগে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। এমনকি জামাতের আমির বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন না করলে এই নির্বাচন কমিশন নির্বাচন করতে সক্ষম কিনা, নিরপেক্ষ কিনা, সেটাও বোঝা যাবে না। যেই সরকারের কথা উনি বললেন, যে আমরা যেটা আলাপ করছি, এই ডক্টর ইউনূস, প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে সরকার আছেন, অবশ্যই এটা সাংবিধানিক সরকার না, কিন্তু এটা তৎকালীন সময়ে মোটামুটি সকলের ঐক্যমতের ভিত্তিতেই এই সরকার গঠন করা হয়েছে। তো এই সরকার সাংগঠনিক করার একমাত্র পথ হচ্ছে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে। পার্লামেন্ট যখন ফার্স্ট পার্লামেন্ট বসবে, যেদিন সংসদ বসবে, সেদিন
ওনাদের যে বিচার বিষয়গুলো আছে এগুলোকে র্যাটিফাই করা বা কোনোটা বাদ দিবে কোনোটা অ্যাকসেপ্ট করবে, এভাবেই করে কিন্তু এটার একটা বৈধতার যদি বা সাংবিধানিক কাঠামোতে যদি বাংলাদেশের ইতিহাসে সরকারকে রাখতে হয়, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে ফরওয়ার্ড আমার নলেজে যতটুকু আছে। এখন দেখেন, আপনি স্থানীয় সরকার নির্বাচন করবেন, এইটা কিন্তু এই সরকারের কোনো কাজই না। এই সরকারের কাজ হচ্ছে কিন্তু একটা ট্রানজিশন, নট ট্রানজিশন অফ দ্য লোকাল রিপ্রেজেন্টেটিভস। এইটা হচ্ছে এইসব কথা বলেই কিন্তু এই যে নির্বাচনটাকে একটু মানে একটা ধোঁয়াশার মধ্যে নিয়ে আসা হচ্ছে। এই সরকারের কাজ সিম্পল, কিছু প্রয়োজনীয় সংস্কার করা। এখন সংস্কার তো আজকে যা করবেন 5 বছর পরে কিন্তু আবার সংস্কার লাগবে আরেকটা। তাহলে এটা তো কোনো স্টেট ফার্স্ট বিষয় না বা কোনো স্ট্যাগনেন্ট বিষয় না যে এই সংস্কার করে ফেলেছে, আগামী 50 বছরে বাংলাদেশে আর কোনো সংস্কার, এটা একটা চলমান প্রক্রিয়া। তো এই সংস্কারগুলোর মধ্যে যেগুলো প্রয়োজন, নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে, এরপরে পুলিশ প্রশাসনে যতটুকু পেরেছে রদবদল করেছে। এখন 17 বছরের অফিসার, তো এটা কোনো স্টেটের পক্ষেই সম্ভব না যে হঠাৎ করে সবাইকে চেঞ্জ করে দিয়ে নতুন লোক আনা। অপেক্ষাকৃত যারা মোটামুটি ডিউটিফুল ছিল বা যারা আগের সরকারের আমলে দেখা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম কিছু অফিসারদেরকে সামনে আনা হচ্ছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও এটা করা হয়েছে, বিচার বিভাগ পুনর্গঠিত হয়েছে এবং আমাদের যে মহামান্য প্রধান বিচারপতি আছেন, আমার মনে হয় সবার ওনার উপর বিচার বিভাগের উপর আস্থাটা আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে বলে আমি পার্সোনালি মনে করি। এখন ইউ উইল নট গেট অ্যান আইডিয়াল সিচুয়েশন যেখানে 1+1 2 হবেই, এটা আসলে সম্ভব না। আর আমরা ঐক্যমত কমিশন নিয়ে মানে আমাদের একটা ভ্রান্ত ধারণা নিয়ে আমরা চলছি যে মানে সবগুলোতেই একমত হতে হবে। নো, দ্য কনসেপ্ট ইজ, আমি যেটা মনে করি এই ঐক্যমত কমিশন একটি নতুন কালচার সৃষ্টির জন্য সৃষ্টি করা হয়েছে, যে যেখানে দেশের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে মোটামুটি সব রাজনৈতিক দল একসাথে বসে একটি আলোচনা করবে এবং কিছু জায়গায় একমত হবে। এখন যদি আমরা এটা ধরেই রাখি যে ঐক্যমত কমিশন যা যা প্রস্তাব করছে এটাই মানতে হবে, দিস ইজ নট, আমার মনে হয় না এটার ফিলোসফিটা এটা ছিল। আমরা আসলে প্রত্যেকটা যতটুকু ঐকমত্য হবে ততটুকু নিয়ে প্রসিড করা অবশ্যই। এবং শুধু তাই নয়, আপনি যদি এভাবে আমরা দেখি জিনিসটা, যে ধরেন কনস্টিটিউশনাল রিফর্মস, এইগুলা কিন্তু হঠাৎ করে করার মতো কোনো বিষয় না। তো আমার কথা হচ্ছে জুলাই চার্টারে ওনাদের গভর্নমেন্টের বৈধতা সহ যেগুলো মোটামুটি মেজরিটি পলিটিক্যাল পার্টি, দেখেন আমরা আলোচনার মধ্যেই কিন্তু আমরা নিজেরাই বৈষম্য করছি। আমরা আলোচনার মধ্যে বলছি বিএনপি, জামাত, এনসিপি। এখন এনসিপি এমন একটি রাজনৈতিক দল, আমি খারাপ বলছি না, বাট ওনারা তো কোনো সময় কোনো জাতীয় সংসদে নির্বাচনই করেন নাই, এখনো নিবন্ধন হয় নাই। ঠিক আছে, জুলাই আন্দোলনের একটা পোর্শন থেকে কিছু ছাত্ররা এসে এটা করেছে, ইটস এ ওয়েলকাম, বিকজ বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা দল, অসুবিধা নেই। কিন্তু আমরা বলার সময় আমরা কিন্তু মাহমুদুর রহমান মান্না সাহেব বলেন, সাকিব ভাই বলেন, আমরা নামটাই নিচ্ছি না। তা আমাদের মন মানসিকতাও তো উই আর প্রমোটিং দিস, ওয়াই শুড বি প্রমোট? ওই যে কেউ মনে করে যে এটা প্রায় সরকারি দল বা সরকারের ব্লেসিংস আছে বা না, তারা সরকারের ব্লেসিংসে তো নির্বাচন করা যাবে, মানে নির্বাচিত হওয়া যাবে না। যদি আমরা একটা নির্বাচনের কথা বলি তাহলে আমাদের মোটামুটি জনগণের ভোট লাগবে বা জনগণের একটা ম্যান্ডেট লাগবে। তো এনসিপি যদি জনগণের ম্যান্ডেট পায় তো কোনো সমস্যা নাই। আমি তো ওনাদের কিছু বক্তব্য শুনেছি, 300 সিট 400 সিট ওনারা পাবে, তো ইটস গুড। ওনাদের কনফিডেন্সটা ইটস অ্যাপ্রিসিয়েটেবল, যে যদি পায় ভালো, আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে যাব, আমাদের বিরুদ্ধে ওনারা অনেক কিছু বলবে, ওনারা ওনাদের প্রোগ্রাম নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যাকে পছন্দ করবে, যাকে চুজ করবে, ফেয়ার একটা ভোট হতে হবে। হ্যাঁ, ফেয়ার ভোট। এখন এইটা হচ্ছে আরেকটা বিষয়, ফেয়ারনেস বলতে আমরা যদি এটা বুঝি যে আমি জিতলাম ফেয়ার, তাহলে আরেকজন জিতলো আনফেয়ার, এই মন মানসিকতা থেকেও তো আমাদের নির্বাচন বাংলাদেশে 100% একেবারে টেক্সট বুক এক্সাম্পল নির্বাচন তো আমেরিকাতেও হবে না, কিছু না কিছু ট্রায়াল অ্যান্ড এরর থাকবেই। তবে আমি মনে করি যদি আমরা সবাই সহযোগিতা করি, ব্যক্তিগত স্বার্থের থেকে একটু বের হয়ে, বেশি বের হতে হবে না, হালকা দেশের স্বার্থটা রেখে। দেখেন আমরা যে বারবার নির্বাচনের কথা বলছি, অনেকে বলে নির্বাচনের কথা বলেন কেন? খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশন হয় বাংলাদেশ, ইকোনমি এখানে যাবে, ইকোনমি ওখানে যাবে, এটা হবে, ইনভেস্টমেন্ট হবে। আজকের দিন পর্যন্ত ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন ইনভেস্টাররা কত টাকা বাংলাদেশে ইনভেস্ট করেছে? কমিটমেন্ট হয়েছে। আপনি নিজেও জানেন, কোনো দেশ অনির্বাচিত সরকারের সাথে কোনো ধরনের চুক্তি করবে, হয়তো ইন্টেনশন করবে, মানে ইন্টেন্ট টু এলওআই দিবে, কিন্তু কোনো সময় তারা এই ফাইনাল চুক্তিতে যাবে না, কারণ যদি পরবর্তী সরকার এগুলোতে র্যাটিফাই না করে এরাও বড় বিপদে পড়ে যাবে। তাহলে একটা রাজনৈতিক বা নির্বাচিত সরকার এই জন্য দরকার,
ফরেন ইনভেস্টমেন্টের সাথে আমাদের কর্মসংস্থান এবং আমাদের দেশের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। উই আর নট ইয়েট সেলফ রিলায়েন্ট অর সেলফ সাফিসিয়েন্ট। এই জন্য ইলেকশনটা দরকার। আর যেটা বলছেন ফেয়ার ইলেকশন হবে কিনা, আমার মনে হয় বাংলাদেশে ফেয়ার ইলেকশন হবে। কেউ এটা রিস্কটা নেবে না। এখন এই ডিজিটাল যুগে মানে মানুষের সাথে আপনি বাইরে পাবলিকলি কথা বলতেও খুব মেপে কথা বলতে হয়, বা সংযত হয়ে কথা বলতে, যে কে যে কোন দিক থেকে একটা ভিডিও করে ছেড়ে দেবে সবই শেষ। তো আর স্পেশালি শেখ হাসিনা যা করেছে, এই যে কি ডেভেলপমেন্টের অল্টারনেট, ডেমোক্রেসির অল্টারনেট ডেভেলপমেন্ট, আবার আমাদের এই স্লোগানটা যেন ওই যে সংস্কার, গণতন্ত্র বা নির্বাচনের এরকমও যেন না হয়, এটাও আমাদের মাথায় রাখতে হবে। কারণ একটা বড় রাজনৈতিক দলের নেত্রী, ওনার বাবাও বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি একজন নেতা ছিলেন যাদেরকে সবাই চিনত। তার ওনার যখন পালাতে বাধ্য হয়েছে, তাহলে নিশ্চয়ই এমন কিছু করেছেন উনি যেটা আমাদেরকে হোয়াট নট টু ডু একটা বই যদি লেখা হয় বাংলাদেশের পলিটিক্সে, তাহলে মানে এটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে আমরা ইউজ করতে পারবো। তো আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দলে এখানে এসে এমন কোনো কিছু করার চেষ্টা করবে যেটা পাবলিকের চোখে মনে হবে যে না, এই দল তো আওয়ামী লীগের মতোই আচরণ করছে বা তাদের মতো অ্যারোগেন্স দেখাচ্ছে। এবং এই ক্ষেত্রে মনে হয় আমাদের কিছু কিছু উপদেষ্টা ওনাদের যে পদে থেকে যেসব র্যান্ডম কিছু মন্তব্য করেন, অনেকে না আবার ওনাদেরকে ধরেন ওবায়দুল কাদের সাহেব বা হাসান মাহমুদ সাহেবদের সাথে তুলনা করে বসে। কারণ ননসেন্স কিন্তু সবারই কন্ট্রোলে রাখা দরকার, যে আমরা যা বলছি এটা কিন্তু অন রেকর্ড থাকছে এবং এটাতে ইম্প্যাক্টও হচ্ছে। তো আমরা মানুষকে কনফিউজ না করে আমাদের যেটা ফোকাস, এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় এনে একটি স্বাভাবিক প্রক্রিয়ায় কিছু বেসিক সংস্কার করে বিচারটাকে অবশ্যই প্রায়োরিটাইজ করে ওনারা সামনের দিকে এগিয়ে যাওয়া। বাট বিচারটাকেও ত্বরান্বিত করতে হবে, আমি এটার বিরুদ্ধে। বিচার শুরু হয়েছে, বিচার স্বাভাবিক গতিতে চলবে এবং পরবর্তী যেই সরকারে আসুক না কেন, তারা জুলাই চার্টার বলেন বা যেই এগ্রিমেন্ট করতে চাচ্ছে, ওখানে এটা স্পষ্ট করে উল্লেখ থাকবে যে এই জুলাই সহ গত 17 বছরে যারা মানবতা বিরোধী অপরাধ বা হত্যা, গুম এসবের সাথে জড়িত, তাদের অবশ্যই বিচার কন্টিনিউ করবে এবং ডিউ লিগ্যাল প্রসেসে করবে। কোনো স্পেশাল ব্যবস্থা বা কোনো দ্রুত বিচারের টাইপের ইয়েতে না, মানে যে ট্রাইব্যুনাল আছে ওই ট্রাইব্যুনালে বিচার হবে। মিস্টার মুজিবুর রহমান, জুলাই অগাস্টে এসে অনেকে মনে করছেন যে জুলাই সনদ, জাতীয় সনদ, জুলাই ঘোষণা, যে নামেই ডাকুন না কেন, এগুলো নিয়ে ঠিক রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারছে বলে এখন পর্যন্ত মনে হয় না। জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে নিয়মিত, বিভিন্ন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে, কিন্তু ঐকমত্যের জায়গা খুব বেশি তৈরি হয়েছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। এবং সেটা ছাড়া যে হবে না, সেটাও আবার আরেকটা প্রশ্ন, যে তাহলে কতদিন পর্যন্ত? কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল তো কোনো বিষয়ে ঐকমত্য পোষণ নাও করতে পারে, কারণ প্রত্যেকের নিজস্ব আদর্শ আছে, রাজনীতি আছে। এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে জয়েন্ট স্টেটমেন্টে যেটা আছে, আপনি সেখানটাতে কিছুটা স্থানীয় সরকারের বিষয়টা আপনি পরিষ্কার করেছেন যে আগেই নির্বাচন হতে পারে জাতীয় সংসদ, কিন্তু সংস্কার আপনি বলছেন কিছু কিছু সংস্কার হয়েছে। কোথায় সংস্কার হয়েছে একটু বলবেন, কারণ এখন কোন কোন জায়গায় সংস্কার করতে হবে সেটাই তো এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। জয়েন্ট স্টেটমেন্ট বলছে যে পর্যাপ্ত সংস্কার সাধিত হলে এবং পর্যাপ্ত পরিমাণে বিচার কার্য এগুলে, বিচারের চার্জশিট হয়েছে আমার জানা মতে জুলাই আগস্টের ঘটনাগুলোর প্রেক্ষিতে যত মামলা আছে, একটি মামলায় মাত্র চার্জশিট হয়েছে। আপনি নিজে একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী। সো আর বিচার তো আপনি জোর করে করাতে পারবেন না, যে বিচার আপনি দ্রুতও করাতে পারবেন না, যেটা ব্যারিস্টার হেলাল আরেকজন আইনজীবী হিসেবে বলছেন। তো এগুলোর এইসব শর্ত দিয়ে আসলে নির্বাচন কি করবার কোনো অভিপ্সা আছে, নাকি নির্বাচনকে আসলে বিলম্বিত করা, দূরে ঠেলে দেয়া, কোনো রাজনৈতিক শক্তিকে সুযোগ করে দেয়া, অথবা নিজেরা ক্ষমতায় থাকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা লক্ষণ? এই বিষয়টা আসলে রাজনীতি তো বেসিক্যালি একজনের আন্ডারস্ট্যান্ডিং। এবং আপনি যদি লন্ডন বৈঠকের পর্যন্ত আজ অবধি দেখেন, যেটা বিএনপি যাদের সঙ্গে চুক্তি সরকারের যৌথ বিবৃতি, তারা একমাত্র উৎসাহী, বাকিরা প্রশ্ন তুলেছে, জামাত প্রশ্ন তুলেছে, এনসিপি প্রশ্ন তুলেছে, সেগুলো যদি বিবেচনায় নাও নি, বিএনপির উৎসাহের পরেও কিন্তু আপনি দেখেন এখন পর্যন্ত সরকারের দিক থেকে মিনিমাম কোনো মনে হচ্ছিল যে প্রফেসর ইউনূস 14 তারিখে লন্ডন থেকে আসলেই নির্বাচন কমিশন একটা বার্তা যাবে, নির্বাচন কমিশন একটা রোডম্যাপ ঘোষণা করবে বা অ্যাটলিস্ট একটা তারিখ ঘোষণা করবে, কোনো লক্ষণ আমি অন্তত একজন নাগরিক হিসেবে দেখি না। আপনি দেখেন অনেকগুলো বিষয় আপনি আনছেন আজকের টেবিলে। তো এই বিষয়গুলো আমি কয়েকটা বিষয় স্পেশালি বলি। নির্বাচন নির্ভর করবে তো পরস্পরের যারা নির্বাচন এখানে রেফারি স্টেক হোল্ডার যারা আছে তারা, প্লাস যারা নির্বাচন সম্পাদন করে বিদায় নেবেন, এদের পরস্পরের প্রতি যে আস্থার অভাব থাকে,
সন্দেহ প্রবণতা থাকে, তাহলে কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই জায়গায় আস্থায় আনতে হবে এবং আস্থায় থাকতে হবে, আস্থা সৃষ্টিও করতে হবে, এগুলো 1 নম্বর সমস্যা। আর 2 নম্বর হচ্ছে যে এই ছোটো ছোটো কিছু ঘটনা মানে অনেক বড় করে ধরে দিচ্ছে। যেমন আপনার এই যে নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন ওনারা চাইলেন, কেন চাইলেন? ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে মাঝখানে, এই ঢাকা সিটি সাউথের নির্বাচন নিয়ে আইন মন্ত্রণালয়ে তারা চিঠি দিচ্ছেন মতামতের জন্য, তার আগেই ওনারা গ্যাজেট দিয়ে দিচ্ছেন, যার ফলে এই গ্যাজেটের সূত্র ধরে ওনারা কিন্তু যথাসময়ে কোর্টে আসেনও নাই, অ্যাপিলও করেন নাই যেটা চেয়েছিলেন, যার ফলে ঘটনা ঘটে গেল এবং এটা একটা এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, রাজনৈতিক দলের উপরে দায় চাপায় দেওয়া হলো। এক্ষেত্রে তো মানে উভয়েরই ত্রুটি আছে। এখন এই জায়গায় যে অন্যান্য দল বিএনপি বাদ দিয়ে যারা বলছেন যে নির্বাচন কমিশনের সক্ষমতার প্রশ্নে, এই জায়গায় এই ভুলটা এই মুহূর্তে করা তাদের ঠিক হয় নাই। এটা না হওয়ার কারণে আস্থার এই যে সংকট তৈরি হচ্ছে, এর মধ্যে দিয়ে একের পর এক দাবি উত্থাপিত হচ্ছে, এটা চাই ওটা চাই। অ্যাকচুয়ালি এত দাবি তো এই সরকার পূরণ করতে পারবে না, এটা খুব ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল। আর এই সরকারের কাছে আমাদের উত্থাপন করার সুযোগও নাই। আর আমাদের সহায়ক যে হেলালুদ্দিন ভাই যেটা বললেন, যে এটি তো সত্যি কথা, কারণ রাষ্ট্রের সাথে যখন ইন্টারন্যাশনাল চুক্তিগুলো হবে তার লেজিটিমেসি থাকতে হবে না? এই সরকারের লেজিটিমেসি হতে আবার নির্বাচিত সরকার আসতে হবে। আপনি ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন কিংবা একটা চুক্তি সম্পাদন করেন, সেই জায়গা দিয়ে তো অনির্ধারিত সময় পর্যন্ত সরকার থাকতে পারে না। এটা তো আইনের প্রশ্নই, এখানে আমাদের মানে অ্যাড্রেস করতেই হবে। তো সেই জায়গা দিয়ে নির্বাচনের বিকল্প যেমন নাই, আবার এই যে পরিস্থিতিটা আছে, দেখুন আপনি যে আজকে সবগুলো ছাত্র সংগঠন কিন্তু সাংবাদিক সম্মেলন করে তাদের জুলাইয়ের 36 জুলাই পর্যন্ত কর্মসূচি দিয়ে জুলাই সনদ চাই। সরকার বলেছে 30 দিনের মধ্যে করবে, 30 দিন অটোমেটিক পার হয়ে গেছে। তো এই যে এত স্লো যদি থাকে, আশঙ্কাটা এই জায়গায়, করতে চায় সবাই ভালো এবং ঐক্যমত হচ্ছে। এবং বিএনপি তো যেভাবে আবার ঐক্যমত কমিশনের কাছে গিয়ে বলছেন, যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মেয়াদ কদিন থাকবে, অনেকগুলো বিষয় কিন্তু রেডি হয়ে গেছে। আমি সংস্কারের ওই জায়গায় বলছি আপনাকে যে দৃশ্যমান কোথায় হলো। দৃশ্যমান আমরা দেখছি যে ঐক্যমত থেকে যে কথাগুলো বলছে এবং দলের মিটিংয়ের পর তারা যে সাংবাদিক সম্মেলনে যেগুলো কথা বলছেন, তাতে মনে হচ্ছে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়ে আছে। এগুলো এখন জুলাই চার্টারে নিয়ে আসবেন ওনারা, কিংবা এই সরকার বিদায় নেওয়ার প্রশ্নের সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত কোনো সংবিধান বা কোনো ঐক্যমত একটা চুক্তিমতের মাধ্যমে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো তো সেল হওয়ার আমার মনে হয় যে খুব কাছাকাছি আসি নির্বাচন সংগঠন মানে সম্পাদনের ক্ষেত্রে। এ জায়গায় আমার কাছে এরকম কিছু মানে আশঙ্কা মনে হচ্ছে না যে অনির্ধারিত সংবাদ সরকার থাকবে। আর অন্যদিকে আজকে কিন্তু এনসিপি সহ ছাত্র আন্দোলনে যারা এই মুভমেন্টে ছিলেন, ইভেন জাতীয় ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, আরও যারা গণপরিষদে যারা ছিলেন, তারা কিন্তু সকলেই কিন্তু এখন আবার একটা প্ল্যাটফর্মে আসছেন, জুলাই সনদ চাই। তো জুলাই সনদের মধ্যে দিয়ে 2টি ঘটনা ঘটবে। একটা হচ্ছে জুলাইয়ের ব্যাপারে আমাদের একটা নির্ধারিত হবে, আর একটা কিন্তু এই চার্টারে এই সরকার কীভাবে বিদায় নেবে সেখানেও কিন্তু থাকতেই হবে। বিদায় নেওয়ার প্রশ্নে যখন আসবে তখনই রাজনৈতিক দল ঐক্যমত্য হবে, সেই ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু নির্বাচনটা সম্পাদিত হবে। এছাড়া তো আপনি যেতে পারবেন না, কারণ যে সরকারের লেজিটিমেসি নাই, সাংবিধানিকভাবে সরকার কীভাবে বিদায় নেবে, তার জন্য তো আমার দলগুলো ঐক্যমতের ভিত্তিতে বিদায় নিতে হবে তাকে। যেটা আমাদের বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যেভাবে আসলেন, সংবিধান ছিল না, সংবিধান সংশোধন করে সবাই এগুলো হিসেব নিকেশ করে সবসময়। তো এই জায়গায় যদি দলীয় এই জায়গায় একটা সমস্যা ছিল, আমি বলবো যদি দলগুলো চিন্তা করে যে তার নিজের দল এই সংশোধন হলে কোনো বেনিফিট হবে, ওইভাবে হলে কীভাবে হবে। যেমন এখন একটা পিআর নিয়ে কথা চলছে, এই পিআর তো আমার যতটুকু আমি আভ্যন্তরীণ খবর জানি, খুব মানে ইন্টারনাল বিষয়, সেটা হচ্ছে কিন্তু বিএনপিও মোটামুটি কাছাকাছি আছে এবং এরাও কাছাকাছি। কোন জায়গায় আছে? জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চলবে না, কারণ এখানে ড্যামেজ হয়ে যাবে, দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। এবং যে আমরা যে জুলাই সনদের যে মূল স্পিরিট, যে আমরা একটা স্বৈরাচারকে এখান থেকে বিদায়িত করেছি, সেটা আমাদের মাথায় রাখতে হবে এই নির্বাচনের মধ্যে। যে তারা যদি পুনর্বাসিত হয়েছে কোনো সুযোগে, তাহলে এই যে সিস্টেমগুলো আমরা ডেভেলপ করছি জনগণের সুযোগ সুবিধা কোনোটাই মানে সম্পাদিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদের মানে রাজনৈতিক দলগুলোর বক্তব্য দিতে হবে, তাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমি ক্ষমতায় যেতে পারবো, কত সিট পেলাম, এটা হিসাবের চেয়েও এই জুলাইকে যদি আমরা মানে ধারণ করি যে হ্যাঁ এখানে কী আকাঙ্ক্ষা ছিল, যদি কোনো দলের ভিত্তিতে এই জুলাই বিপ্লব হয় নাই, কিন্তু আকাঙ্ক্ষা তো ছিল অনেক। এই আকাঙ্ক্ষাগুলোই রাজনৈতিক দলগুলোই তো বাস্তবায়ন করার জন্য বারবার নির্বাচন করে, ভোটের সময় তার ইশতেহার দেয়, নানাবিধ কথা বলে। এইগুলোই তো তারা বলে, যে ছেলেগুলো রক্ত দিয়ে বললো, এই 1,500 এবং 25,000 আহত যারা হলো এবং শহীদ, তারা কিন্তু এই কথাগুলোই বলছে, যে রাজনৈতিক দলগুলো যে কথাগুলো বলে, জামাত বলেন, বিএনপি বলেন, এই কথাগুলো নির্বাচন সময় বলে এটা করবো সেটা করবো। এই কথাগুলোই তো আমরা সুন্দরভাবে অ্যাড্রেস করে নিয়ে আসতে পারি। এবং সে জায়গায় আমি বলবো যে জাতীয়বাদী দল কিংবা জামাত বা এনসিপি যারা আছে, তারা সকলেরই কিন্তু এই জায়গায় এখন নির্বাচন কেন্দ্রিক কথা বলছেন। একই সাথে তাদেরও প্রস্তুতি নিতে হবে, আস্থায় আনতে হবে, পরস্পরের মধ্যে দিয়ে কাছাকাছি আসতে হবে, এবং সেটা আসছে। এবং এখান থেকে আমার যেটা মানে আমি বলতে চাইছিলাম যে ওই পিআর প্রশ্নে যেটা, সেটা কিন্তু ঐক্যমতের মানে লোয়ার পার্টি, নিম্ন যে কক্ষ সেটাতে পিআর হবে না, উচ্চ কক্ষে হবে। এটা কিন্তু সবাই একমত হয়ে আছে। আমার মনে হয় যেটা খুবই শিগগিরই মানে বাস্তবায়ন করা সম্ভব।
যেটা এখন সকলে অংশগ্রহণ, জনমতের প্রতিফলন হবে, সবার পার্টিসিপেশন থাকবে, তাইলে কিন্তু একটা জাতীয় কনসেনসাস ডেভেলপ করে, যেটা বিএনপি আগেও বলেছিল যে আমরা জাতীয় সরকার চাই। এটা কিন্তু জাতীয় সরকারের আরেকটা ভিন্ন রূপ সাংবিধানিকভাবে হচ্ছে। তো এইটিও আমার মনে হয় না যেটা যদি ভালোভাবে হ্যান্ডেল করা হয়, আস্তে আনায়, তাহলে খুব শিগগিরই এটা বাস্তবায়ন করা সম্ভব। বিচারের প্রসঙ্গ আর বিচার যেটা আমাদের হেলাবে বলে, এটাই তো সত্যি কথা, যে বিচার তো জোর করে করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। বিচারের আগে নির্বাচনই করা যাবে না, এটা তো বিচার আপনি করবেন। বিচার মামলা তো শুনেন, জুলাই আন্দোলনের যে হত্যাকাণ্ড হয়, প্রায় 1,500 শহীদের, তো আজ যদি আমি মামলা করি ইন্ডিভিজুয়াল, মানে হত্যাকাণ্ড ইন্ডিভিজুয়াল মামলা, তো এই মামলা, এতগুলো মামলা তার এই 3 মাস আমি সমাধান করতে পারবেন না। তো আমার সাথে যতটুকু আমরা কোর্ট কাছে খবর রাখি, তাতে দেখা যাচ্ছে যে ট্রাইব্যুনাল যিনি চিফ প্রসিকিউটর উনি বলছেন যে আমরা, হ্যাঁ, মামলা সবগুলোই হবে, কারণ আদালত তার বন্ধ হচ্ছে না। এটা শেখ হাসিনার সময় এটা গঠিত হয়েছে, চলতেই থাকবে, মানবতা বিরোধী অপরাধের বিচার চলতে থাকবে। তো সে জায়গায় দৃশ্যমান বিচারের মধ্যে মোটামুটি যারা পারপিট্রেটর ছিলেন কিংবা যারা আদেশ দিয়েছেন, কমান্ড ছিলেন, এই সমস্ত বিচারগুলো দৃশ্যমান হবে, আর বাকিগুলো চলতে থাকবে। কিন্তু এটাই বোধহয় চাচ্ছেন, আমার মনে হয় দলগুলো ঐকমত্যে এখানে আসেন যে বিচারটা দৃশ্যমান কোন জায়গায়, যে স্বৈরাচারী সরকারের ক্ষেত্রে যারা কমান্ড পর্যায়ে ছিলেন, যারা শীর্ষ পর্যায়ে ছিলেন, তারা যেন এইখান থেকে মুক্তি না পায়, এবং সেই বিচারটাই সবাই মিলে চাচ্ছেন। এবং সেটা শুরু হয়েছে, একটা চার্জশিট আপনি বললেন ঠিকই আছে, আর বাকিগুলো রেডি হচ্ছে। এই জুলাইয়ের মধ্যে আরও বেশ কিছু চার্জশিট হবে। তো এগুলো হলে তো মানে বিচারে যে নর্মাল মানে প্রসিডিউর আছে সেটা তো ফলো করেই হবে। ইতিমধ্যে একটা সার্কুলার হয়েছে বোধহয়, শেখ হাসিনাকে হাজির করার জন্য পত্রিকা নোটিফিকেশন হয়েছে, তারপরে ফর্মাল চার্জ তো হয়ে যাবে। তো অটোমেটিক্যালি মামলা চলতে গেলে সাক্ষী এবং যারা চলে যাবে, গভর্নমেন্ট যদি প্রসিকিউটর নিয়োগ দেয় তাহলেও হবে। এবং এটা আমার মনে হয় না যে যদি সিরিয়াস থাকে যে হ্যাঁ আমরা সমস্ত প্রসিডিউর মেনটেন করে বিচারগুলো করবো, এটা দ্রুত করা সম্ভব। অন্তপক্ষে সবগুলো নয়, কিছু বিচার তো হবে। এটা ব্যারিস্টার মীর হেলাল। প্রথমত সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটা ভিডিও ক্লিপ দেখলাম, বক্তব্য। তো উনিও এটা ধারণা করেন এই সরকার নির্বাচন করতে পারবে না, বা সংশয় প্রকাশ করেছেন। আমি মনে করি পারবে। আমাদের এইটা থেকে আমার মনে হয় যে ওনারা যে বলছেন জুলাই চার্টার, ধরেন একটা দল জুলাই চার্টার সাইন করলো না, আমি করবো না, তাহলে কি নির্বাচন হবে না? মনে করেন বিএনপি বললো যে আমি ভাই জুলাই চার্টারে সাইন করবো না, তাহলে তো নির্বাচন হতে হবে। তাহলে ওইটা আমাদের বিরুদ্ধে মাঠে গিয়ে ইউজ করবে যে এই দলটা কিন্তু কি করে নাই, জুলাই চার্টার সাইন করে না। বাট আই ডোন্ট থিঙ্ক দিস ম্যাটার্স আর ইম্পেডিমেন্ট টুয়ার্ডস ইলেকশন। নো, ইলেকশনের সাথে কোনো শর্ত নাই। মামলা হচ্ছে, মামলা আরও হবে ডিউ প্রসেস অফ লতে, যাতে পরবর্তীতে সে কেউ বলতে না পারে আমাদেরকে তো জোর জবরদস্তি ধরে এই 2 মাসের মধ্যে সাজা দিয়ে দিচ্ছে, 15 দিনের মধ্যে সাজা দিয়ে দিচ্ছে, যেটা আগে শেখ হাসিনা করেছে। অনেক সাজা হয়েছে, দিনে রাত্রে কোর্ট করে ওনারা মামলা সাজা করিয়েছে। আমার মনে হয় একটি স্বাভাবিক, যদি আইনি শাসন প্রতিষ্ঠা করতে চান, এটা একদম অসম্ভব ব্যাপার। এবং এগুলো কোনোটা, আবারও বলি, এই ঐক্যমতের কমিশন, একমতে আসা, সব রাজনৈতিক দল একমতে আসা, আমি বলবো এই যে 2-3টা দলের নাম না বলে আমি বলতে চাই বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল মোটামুটি মেজরিটি যদি কোনো বিষয়ে এগ্রি করবে। এখন ওই যে পিআরের বিষয়টা এসছে, আসলে ওই যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, বই পড়ে তো সাইকেল চালা শেখানো যাবে না, মানে এটা চালাই শিখতে হবে। সুইমিং তো আপনি বই পড়লেন, পানিতে নামবেন, হাত নাড়বেন, পা নাড়বেন, তাহলে কি আপনি সুইমিং শিখতে পারবেন? আপনাদের তো করে শিখতে হবে। তো রাজনীতিও বাইরে থেকে দেখলে খুব সহজ মনে হয় যে এটা এভাবে হলে আমাদের 31 দফা জুলাই 2023 সালের জুলাইতে আমরা 31 দফা অলরেডি পাবলিক করেছি। তার 1 বছর আগে, যেহেতু আমি মিডিয়া সেলও কাজ করি, আমরা এই বৈরী পরিস্থিতিতে যখনও 5ই আগস্ট হয় না, বা বিএনপির সরকারে আসার কোনো মানে এখন যেরকম একটা নির্বাচন, তখন এগুলো কোনো কিছু ছিল না। তখন আমরা প্রস্তাব অলরেডি করেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের, এবং ওখানে এই কথাটাই বলা হয়েছে যে আপনি নির্বাচন লোয়ার হাউসে, এটা যে আমাদের যেভাবে স্বাভাবিক দেশের নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, উচ্চকক্ষে যারা আসবেন তখন আপনি রিপ্রেজেন্টেটিভ একটা ব্যবস্থা আনতে পারেন। তো এখন না বুঝেই কোনোটার বিরোধিতা করা, না বুঝে কোনোটার পক্ষে বলা, এইটাই এখানে কিন্তু মূল মানে সমস্যার অন্তরায় বলে আমি মনে করি। অনেকে বলছে সেকেন্ড রিপাবলিক, and if you want to define second republic, নতুন বাংলাদেশও বলা হচ্ছে না, নতুন বাংলাদেশ বলে তো কোনো কথা নাই। 71-এর মুক্তিযুদ্ধের সাথে বাংলাদেশের দ্বিতীয় কোনো ঘটনা এক মাপে আসতে পারে না, এটা আমি মনে করি। এটা আমার পার্টির স্টেটমেন্ট কি আমি জানি, এইটা একজন বাংলাদেশী হিসেবে আমার এটা আমার ইমোশন। ইউ ক্যানট ব্রিং এনি আদার ইনসিডেন্ট ইভেন ক্লোজ টু আওয়ার লিবারেশন ওয়ার। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। হ্যাঁ, এরপর অনেক ইভেন্ট হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, 75-এর
সিপাহী জনতার বিপ্লব হয়েছে, তারপরে আবার এদিক দিয়ে এসে 2024 সালে গণঅভ্যুত্থান হয়েছে। এগুলো বাংলাদেশের বীরত্বের কাহিনী। কিন্তু দেশ স্বাধীন হয়েছে 1971 সালে 16ই ডিসেম্বর। এটার সাথে কোনো কিছু একপার আসে না, আসা উচিত না। এটা শহীদদের রক্তের সাথে বেমানি হবে এবং মনে হবে ওই বাংলাদেশের স্বাধীনতার ঘটনাটাকে খাটো করার জন্য বা ডাইলিউট করার জন্য এখন আবার নতুন একটা ব্যবস্থাগত বলেছে। নতুন বাংলাদেশ এই শব্দটার ব্যক্তিগতভাবে আমি চরম বিরোধিতা করি। বাংলাদেশ কোনো নতুন নাই, কোনো পুরাণ নাই। বাংলাদেশ বাংলাদেশী। বাংলাদেশ চালাতে গিয়ে আমরা অনেক ভুলভ্রান্তি করি, ওই ভুলভ্রান্তিগুলো আমরা আবার শুদ্ধ করব। এটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের সংবিধানের অ্যামেন্ডমেন্ট হতেই থাকবে। 2025 হবে, 2026 হবে, 2030 হবে, 2035 হবে। যুগের সাথে তাল মিলাতে গেলে উই নিড টু মেক দিস চেঞ্জেস। বাট নতুন বাংলাদেশ এই ধরনের কথাবার্তা রাজনীতির আলোচনায় আসা উচিত না। আমার মনে হয় না বাংলাদেশের, আপনি যদি একদম একটা মানে নর্মাল যে সাধারণ মানুষ পথচারীকেও যদি জিজ্ঞেস করে, সে এটাতে এগ্রি করবে না। কারণ এই ব্যাপারে কিন্তু এটা খুব সেন্সিটিভ বিষয়। আমাদের কাছে আমাদের 71-এর স্বাধীনতা, মুক্তিযুদ্ধটা এবং আমাদের স্বাধীনতা আমাদের জন্য খুব সেন্সিটিভ বিষয়। এখানে কোনো অভ্যুত্থান বা কোনো অন্য কোনো ইভেন্ট এটা কোনো কাছাকাছি যায় না। তবে হ্যাঁ, প্রত্যেকটা আমাদের সংগ্রামের ইতিহাস প্রত্যেকটাই গৌরবান্বিত ইতিহাস। বায়ান্নের ভাষা আন্দোলন হয়েছে, ভাষার জন্য যুদ্ধ করেছে। এরপর বাংলাদেশের পার্সপেক্টিভে 1971 সালে 16ই ডিসেম্বর বা স্বাধীনতার ঘোষণা ছাড়া আর কোনো বড় ইভেন্ট বাংলাদেশের হিস্ট্রিতে আর হবে না। হবে আরও অনেক গৌরবান্বিত বিষয়। সেকেন্ড রিপাবলিক নিয়ে বলছিলেন। সেকেন্ড রিপাবলিক। তো এইসব কথাবার্তা বলে একটা কনফিউশন সৃষ্টি করা বা ওবায়দুল কাদেরের টোন নেওয়াটা, আই ডোন্ট থিঙ্ক ইটস এ ওয়াইজ আইডিয়া। কারণ একটা ফ্যাসিস্ট সরকারকে কিন্তু শুধু 1 মাসের বিপ্লবেই কিন্তু ফ্যাসিস্ট সরকার জানে। ই ওয়াজ এ বিল্ড আপ। 17 বছরের অন্যায়, নির্যাতন, গুম, খুন সব কিছুর পরে যখন নিজেদের বাচ্চাদের গায়েও সরকার হাত দিয়ে ফেলেছে, তখন কিন্তু জনগণ মাঠে নেমেছে। ছাত্র আন্দোলন যদি বলেন, এটা কি বাংলাদেশের প্রথম ছাত্র আন্দোলন? এর আগে আমাকে বলেন, এই যে জয়েন্ট স্টেটমেন্টটা যেখানে বলা হচ্ছে যে পর্যাপ্ত বিচার এবং মানে বিচার এবং সংস্কারে পর্যাপ্ত অগ্রগতি না হলে নির্বাচন হতে পারে, যদি পর্যাপ্ত, এই পর্যাপ্ত অগ্রগতিটা আমার মনে হয় এটা খুব ডিপ্লোম্যাটিক ভাবে ইউজ করেছে। এটা যদি সরকারের দিক থেকে বলা হয় যে কোনো অগ্রগতি হতে মানে এত মারা গেল মানুষ 1400, মামলা চার্জশিট হয়েছে একটা, অগ্রগতি কোথায়? বা বিচার 1400 লোকের মৃত্যুর জন্যই কিন্তু এক ব্যক্তি মূলত আমি সেটাই বলছি। আমি বলছি যে কেউ যদি বলেন যে পর্যাপ্ত করতে, মানে অগ্রগতি তো সেই অর্থে নাই। আপনি সংস্কার বলেন আর বিচারের, আমি এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি দেখি না। তো এটা যদি বলা হয় যে অগ্রগতি তো নাই, এখন নির্বাচন কীভাবে হবে? এবং বিএনপি তো ওই জয়েন্ট স্টেটমেন্ট বিএনপিকে নিয়েই দেওয়া হয়েছে। এখন ওই বলছে পর্যাপ্ত বিচার বা সংস্কার। আমার মনে হয় এটা একটা ডিপ্লোম্যাটিক টার্ম ইউজ করেছে এই জন্য, কারণ একটা দলের সাথে কথা বলেই তো আর ওনার একটা টাইম ফ্রেম দিতে পারবে না। ওনাদের তো ফেরত এসে জুলাই 4 পর্যন্ত ওয়েট করতে হবে। এবং আমি আসলে যে 1400 যে হত্যাযজ্ঞ হয়েছে নৃশংস, এটার সাথে তো মূলত এক ব্যক্তিই দায়ী, মানে হেড তো একজনই ছিল। তো 1400টা মামলায় একটা মামলায় যদি প্রমাণিত হয়, আপনি বলছেন যে একটা মামলা শেখ হাসিনা শাস্তি নিশ্চিত করা গেলে অনেকের ওনার যারা পর্যাপ্ত অগ্রগতি হয়েছে, যারা তৎকালীন সময় দায়িত্বে ছিলেন, ওনাদের যদি একটা মামলায় সাজা যদি প্রমাণিত হয় এবং সাজাও হয়, তো ফাঁসি তো আপনি আসলে 1400 বার দেওয়ার সুযোগ নাই, বা যাবজ্জীবন যেটাই সাজা হয়। আমি জানি না, যদি প্রমাণিত হয় তাহলে তো আমাদের দেশে সর্বোচ্চ সাজার বিধান আছেই। তো আপনি তো আর 1400 বার এটা করতে পারবেন না। তো আমার মনে হয় যদি একটা মামলা, এবং আমি এই মামলাটা পড়েছি মোটামুটি, আমার মনে হয় যারা প্রসিকিউটর আই থিঙ্ক দে হ্যাভ ডান আ ভেরি গুড জব অফ চুজিং দিস কেস। এটা মোটামুটি ভেরি সিম্পল, মানে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কেস। মানে এবং এখানে খুব যে এখন যে মামলায় যে 4 তারিখের মামলা 5 তারিখে হচ্ছে, বা একটা বিশেষ রাজনৈতিক দলের ছেলেপেলেরা গিয়ে মামলা করছে, বা ব্যবসা, এইগুলা ব্যবসায়ীদেরকে হয়রানি করা মামলা না। ওই যে মামলাটা চুজ করেছে, এইটা অ্যাকচুয়ালি জুলাই আগস্টের নৃশংসতা নিয়ে এই মামলাটা, এবং ভেরি ওয়েল, মানে এফআইআরটা বেশ ভালো আর্টিকুলেটেড। এবং এটাতে আমার মনে হয় একটা দৃশ্যমান বিচার বা আমরা দেখতে পাবো খুব রিসেন্টলি, এটা অগ্রগতি হচ্ছে। আর সংস্কার, আবারও আমি বলছি, সংস্কার ক্যানট বি এ কন্ডিশন টু দ্য ইলেকশন। এগুলো তো চলতেই থাকবে। এখন আপনার কি, তাহলে আমরা 31 দফা দিলাম, তখন কি 5ই আগস্ট হয়েছে? আমরা যখন নিজেরাই ফেরারে আসামি হয়ে তখনই এগুলো দেওয়া হয়েছে, যাতে আমরা দেশকে পরিবর্তন করতে হলে আমার মনে করেছি এই কাজগুলো করা দরকার।
প্রস্তাবনায় কি এর চেয়ে বাইরের খুব বেশি কিছু আছে? নাই। এগুলাই ঘুরে ফিরে ভাষাটা ভিন্ন। এই যে ধরেন নতুন সেকেন্ড রিপাবলিকের কথা বলে নতুন বাংলাদেশ, এটা তো এগ্রি আমি করব না। আপনি কি করবেন এটা আপনার পার্সোনাল মতামত, বাট আমার তো রাইট আছে। এখন আমার এটা যদি আপনার অন্যায় মনে হয়, আপনি নির্বাচনের সময় যাবেন, মানুষ অনুযায়ী এই লোক কিন্তু বিএনপি করে, এই লোক সেকেন্ড রিপাবলিক মানে না, ওরা ভোট দিও না। এবং মানুষ যদি এটাতে রাজি, ভোট দিবে না। সো উই বিলিভ ইন ডেমোক্রেসি, উই বিলিভ ইন পিপলস অপিনিয়ন। মানুষের যেটা অভিমত হবে আমার পক্ষে যদি থাকে ভালো, নালে নাই। থ্যাংক ইউ অ্যাডভোকেট মুজিবুর রহমান। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এতে কিন্তু আমি বলবো যে এই জায়গায় কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হচ্ছে আমাদের। বিশেষ করে আমাদের তো দীর্ঘ, আমি বলবো এই 16 বছর নয়, আমার 54 বছরই একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে এখানে। এবং আমাদের এই ভৌগোলিক অবস্থা বিবেচনায় অবশ্যই এটাকে স্বীকার করতে হবে যে আমরা 47 সালে প্রথম যে ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছি, এটা যদি আমরা অ্যাড্রেস করতে কার্পণ্য করি তাহলে আমার 71 ম্রিয়মাণ হয়ে যাবে। 71 ঐতিহাসিকভাবে একটি সত্য ঘটনা, যেখানে স্বাধিকার আন্দোলন থেকে আমরা স্বাধীনতার মধ্যে নিয়ে আসছি, এবং সেখানে যে স্বাধীনতার যে আমাদের চেতনার কথা বলা ছিল সংবিধানে, যে ওনারাই লিখেছেন 72 সংবিধানে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটাই ছিল চেতনা। এই চেতনা তো আমরা 54 বছরে এক্সিকিউট হয় নাই, যার ফলেই কিন্তু 24-এ জন্ম হলো। এটার সাথে লিঙ্ক করতে হবে, চেতনাকে বিল্ড আপ করতে হবে রাজনৈতিকভাবে। আমাদের 47, 71, 24 এভাবে যদি আমরা চিন্তা করতে শিখি রাজনৈতিক দলগুলো, তাহলে এই সমাধান তাড়াতাড়ি হবে। কারণ যে নেগেটিভটা আওয়ামী লীগ এতদিন মুক্তিযুদ্ধ চেতনায় ব্যবসা করেছে, সেটার মধ্যে আমাদের আর পা ফেলা যাবে না। কারণ ওটা বাড়াবাড়ি শুধু নয়, মুক্তিযুদ্ধই করে শেখ মুজিবুর রহমান, উনি জাতির পিতা হয়ে গেলেন কী করে। জিয়াউর রহমান ঘোষণা দিলেন, উনি সংগঠিত করলেন, যুদ্ধ করলেন, এবং পরবর্তীতে যখন রাষ্ট্রপতি হলেন, একের পর এক উনি আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেন। উনি রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সব জায়গায় কিন্তু আমাদের, আমি বলবো না প্রতিবেশী রাষ্ট্র শত্রু, কিন্তু উনি এই জাতীয়তা বোধকে জাগ্রত করার জন্য সেখানে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। কেন? উনি বলে দেখেছেন যে এই দেশকে যদি স্বনির্ভর এবং স্বাধীন রাখতে হয়, তাহলে এখানে ইসলামিক মূল্যবোধ, যেটা নির্বাচনের সময় সব দল কিন্তু এই কথা বলে। ওনারা বলেন ধানের শীষে বিসমিল্লাহ, ওনারা নৌকার মালিক তি আল্লাহ। আবার এখন জামাত শুরু করছে যে হ্যাঁ, এই যে কেন আসে, এই নেগেটিভটা ভোট পাওয়ার জন্যই তো করছে। এই যে বিষয়টা, এটাকে জিয়াউর রহমান অ্যাড্রেস করেছেন কীভাবে? বাংলাদেশ জাতীয়তাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদ কি? আমরা ইনক্লুসিভ সবাই না, আমরা কোনো বাঙালি নাই এখানে। আর বিগত আমাদের 54 বছর আওয়ামী লীগ বাঙালিকে আমাদের জাতীয়তাবাদ হিসাবে চালানোর চেষ্টা করেছে, যার কারণে বিভেদগুলো তৈরি হয়েছে। আমরা বাঙালি, মুসলিম, হিন্দু সকলে মিলে কিন্তু এক এখানে এই টেরিটরির মধ্যে যারা আছে, জেলা 47 সালের মানচিত্রের ভিতরে যারা আমরা বসবাস করি। এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলো আনতে হবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে ওনারা যেটা বললেন, আমাদের হেলাল ভাই যেটা বললেন, যেহেতু নির্বাহিত আছেন, এই জায়গায় বলবো এই আস্থানার জন্য একটা কাজ করে, মানে খুব ভালো কাজ করেছেন 31 দফা ঘোষণা করে। 31 দফার মধ্যে অনেক কথা কিন্তু এই ছেলে এখন বলছে, সংস্কারের মধ্যে কথাগুলো আছে, এটা খুবই মানে একটা গুড অ্যাচিভমেন্ট বিএনপির পক্ষ থেকে, এটা আমি এটা প্রশংসা করি। কিন্তু এই সাথে যদি এই কাজটাও করতেন, যে ওনারা যে সংস্কারের কথা বলছি আমরা, 31 দফারও তো একটা সংস্কার হওয়া উচিত ছিল, যেহেতু 24 ঘটে গেছে। এটা 24-এর আগে আমরা 31 দফা দিয়েছি, 24 ঘটে যাওয়ার পরে কিন্তু এই 31 দফার মধ্যে হয় ইনক্লুশন করেন, অথবা ওর মধ্যে দিয়ে আরও কিছু শব্দ নিয়ে আসেন, এই চেতনাটাকে ইনক্লুড করা যাবে। তাহলে কিন্তু এই আস্থাটা তৈরি হতো এনসিপির বা জামাত, যারা ভয় পাচ্ছে বিএনপি, হ্যাঁ গেলে তো এটা হবে না, সেটা হবে না, নানাবিধ ইকুয়েশন নিয়ে তারা নেগেটিভ তৈরি করছেন। বিএনপিকে আবার ভাবতেছেন যে ভারতের কোনো আশীর্বাদ নেওয়ার ক্ষমতা আসবে কিনা। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বাট আমি জাস্ট মাঝখানে এই প্রশ্নটা করে রাখি, যারা এগুলো বলছেন, মানে আপনি জামাতের কথা বললেন বা এনসিপির তো ব্যারিস্টার হেলাল বললেন যে তার তো রেজিস্ট্রেশনে নেই, আগে ইলেকশন করবার রেকর্ড নেই, বাট তার চাওয়ায় হতে হবে। এবং ব্যারিস্টার হেলাল যথার্থ বলেছেন যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্য থেকে একটা অংশ বেরিয়ে এসে এনসিপিটা করেছে, 1। 2 হচ্ছে তারা সংস্কারের কথা মুখে বলছে বটে, কিন্তু তাদের অন্যান্য কথাবার্তা, আচার আচরণ, আপনি যদি দেখেন এই যে সর্বশেষ উপদেষ্টা একটা ম্যাগজিন সহ এয়ারপোর্টে ধরা পড়লেন, বা তাদের এপিএসদের দুর্নীতির কেলেঙ্কারি, বা এনসিপি নেতাদের নারী নির্যাতনের যেসব কথাবার্তা বেরিয়ে আসছে, তো মানুষ কিভাবে দেখবে? আপনি আপনার আচার আচরণ এগুলো তো আসলে আপনি ব্যক্তি জীবনে কীরকম, আর আপনি ব্যক্তি জীবনে খারাপ হয়ে রাষ্ট্রের সব ভালো করে ফেলবেন, এটাই বা মানুষ কীভাবে আশা করবে? এই জায়গায় মানে আমি বলছি যে এইসব কারণে বা ওইটুকু 24-এর ভূমিকার কারণে তাদেরকে আপনি কতটা লিভারেজ দেবেন, কতটা তারা পেতে পারে যখন তারা একটা রাজনৈতিক দল করে ফেলছে, এবং
ওই ঘটনার পরে এটা এখন মোটামুটি প্রমাণিত সত্য যে তারা আসলে ক্ষমতার জন্যই সব কিছু করেছে। তারা এ কথা না যে তা ক্ষমতায় না গিয়ে ক্ষমতার অংশীদার না হয়ে তারা একটা রাজনৈতিক দল করলো, জনগণের কাছে যাবার চেষ্টা করলো, জনগণকে তৈরি করলো, সেগুলো তো তারা করেনি। কেউ যদি এইভাবে প্রশ্ন তোলে তাহলে তার কি জবাব? এই জায়গায় আপনার এই শোতেই হয়তো আমি আগে বলেছিলাম যে এই ছাত্রদের যখন শুরুতে দল গঠনের ইচ্ছা প্রকাশ করলো, ওরা একটা বয়সে লিমিট করলো, যার কারণে হয়ে গেছে যে এখানে অভিজ্ঞতার কোনো সংমিশ্রণ বা সংযোজন তাদের সাথে হয় নাই, না হওয়ার ফলে একের পর এক ইমোশন দিয়ে তার পলিটিক্স হয় না। এটা তাদের শুরুতেই স্টার্টিং পয়েন্টেই তাদের এটা ভুল ছিল। উপদেষ্টা পরিষদের ফর্মে এখন তারা বলছে যে আমরা আর সিনিয়র যারা তাদেরকে অ্যাকোমোড করবো, তারা যদি কী ফর্মে তারা অ্যাকোমোড করবেন, তারা যদি পোর্টফোলিওতে না থাকেন তাহলে তাদের ইনঅ্যাকশন, তারা পার্টিটাকে বিলং করবেন কীভাবে, এগিয়ে নিয়ে যাবেন কীভাবে। এই নানাবিধ জটিলতার মধ্যে কিন্তু এনসিপি আছে, যেটা আমাদের হেলাল ভাই বললেন, কথাটা সত্যি। রাজনৈতিক দল তো এভাবে গঠিত হয় না। একটা অভ্যুত্থানের মধ্যে দল ভালো কথা, তাদের অভিজ্ঞতা সেখানে প্রয়োজন আছে, তাদের পর্যাপ্ত পরিমাণে ফাইল ওয়ার্ক করতে হবে। রাজনৈতিক দলের যেমন তাদের গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে হবে, ঠিক একইভাবে তাদের নির্বাচনের জন্য তাদের ম্যানিফেস্টো তৈরি করতে হবে। এখন তারা জুলাই সনদ নিয়ে তাদের কিন্তু অনেকগুলো আমি ডিফিকাল্টি দেখেছি। তো এই ধরনের মানে অসংগঠিত পন্থায় মানে কোনো বিপ্লবের যে জিনিসগুলোকে তারা সৃষ্টিশীল কাজে ব্যবহার করবে, এটা তো অসম্ভব ঘটনা, এটা সায়েন্টিফিক্যালি মানে প্রুফ না। তো সুতরাং তাদেরকে রাজনৈতিক দলের মানে সাহায্য নিয়ে এগুলো করতে হবে। এখন আপনার দল করছেন, ভালো, এগিয়ে আসেন, নির্বাচনে আসেন, ভালো কথা, কিন্তু এর মধ্যে দিয়ে যে প্রস্তুতিগুলো নেওয়া উচিত সেগুলো দলের ক্ষেত্রে তাদের যথেষ্ট সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তো আমরা তাদেরকে, জনগণ তার বলবে না যে আপনারা ম্যাচিউর হন তারপর নির্বাচন হবে, এটা তো হতে পারে না। তো সুতরাং ম্যাচিউর কারণ তাদেরকেই যেহেতু ইয়াং, তার এনার্জেটিক সময় আছে। যেটা মনে হচ্ছে এক একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে ডিকটেট করছে যে তোমাকে এটা করতে হবে, ওটা বলতে হবে, এটা মানতে হবে। এই যে ব্যারিস্টার হেলাল যেটা বললেন, আমি এগুলো সাইন করব না, আমি খারাপ, আপনি বলেন না, হাইপোথেটিক্যালি আমি বলছি, আমি করলাম না সাইন, আপনি বলেন আমি সাইন করিনি, আমি খারাপ করেছি, জনগণ ডিসাইড করবে। ইভেন বা জামাত যদি মনে করে বা এনসিপি মনেই তো করতে পারে, কেউ তো অন্যকে বাধ্য করতে পারে না। এই জায়গাতে সমস্যাটা হবে কোথায় জিল্লুর ভাই, যে যদি আমি আবার বলছি আস্থায় আনতে হবে সকলকে, এক, এটা সকলেই এখানে মানে ভূমিকা রাখতে হবে, এক। দুই হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি এখানে ডেভেলপ হয় নাই, যার কারণে এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। আর এই যে ন্যারেটিভগুলো আমরা মানে 54 বছর আমি বলবো, কারণ বিএনপি শুধুমাত্র জিয়া রহমানের শাসনটা ছাড়া আর বাকি কিন্তু কোনো রাজনৈতিক ন্যারেটিভ এখানে তৈরি করতে পারেনি। আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার হয় নাই যথাযথভাবে, আমরা দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে পারি নাই। কেন আজকে ভারতীয় আধিপত্যবাদ এতভাবে আমাদের দখল করে ফেললো? পতাকা ছাড়া আমাদের কিছুই ছিল না, ইনস্টিটিউটগুলো দখল করে ফেললো। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ হবে ভারতে। কিন্তু এটাও আমরা কিভাবে বলি, দেশপ্রেম না থাকলে এত মানুষ জীবন দিল কিভাবে? আমাদের দেশের এই টেরিটরিতে আমরা বসবাস করি, আমাদের ভিতর থেকে তৈরি হবে না কেন যে আমাদের দেশ প্রতিবেশী রাষ্ট্র ঠিক করবে বাংলাদেশের পেঁয়াজের দাম কত হবে, আসলে ডাল কত হবে, ব্যবসা বাণিজ্য সংস্কৃতি শিল্প সাহিত্য সবকিছু বই ছাপানো হবে কলকাতা। আমাদের দেশে প্রেস নাই, এতদিন চলে নাই দেশ। এই যে এত নিয়ন্ত্রিত করার ব্যবস্থার মধ্যে তো খুবটা তৈরি হয়েছে। সে জায়গায় আমি বলবো যে এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং শক্ত অবস্থান নিতে হবে সকল রাজনৈতিক দলের, তাহলে আমাদের মধ্যে আস্থাটা তৈরি হবে। এবং এনসিকে এইভাবে মোকাবেলা হবে। এনসিকে কতগুলো বলার সুযোগ আমরা দেবো কেন? ওই কতগুলো বলার সুযোগ পাচ্ছে বলে তারা বলছে। ডিকটেট করছে এটা অন্য জিনিস, কারণ ডিকটেট করে তার জুলাই সনদ তৈরি হবে না যে সাইন করো। সাইন করতে গেলে আমার পার্টির ডিসিশন হবে, নির্বাহীতে যাবে, আমরা ঐক্যবদ্ধ হবে, তারপরে সাইন করবো। এবং আমি মনে করি জুলাই সনদটা খুব তাড়াতাড়ি এই জন্য দরকার, তাহলে নির্বাচনটা মানে আমাদের সম্পাদন করা বা নির্বাচন তারিখ নির্ধারণ করা খুব সহজ হয়ে যাবে। এটা না হলে যত দেরি হবে তত আমরা পিছিয়ে যাব। ধন্যবাদ ব্যারিস্টার মীর হেলাল। আমরা সবাই আওয়ামী লীগের সমালোচনা করছি, এটার একটা যথার্থতা আছে, কারণ ওনারা যে অত্যাচার করেছে বা হত্যাযজ্ঞ চালিয়েছে এটা আমরা করব। কিন্তু কিছু কিছু দল এখন শুধু বিএনপি সমালোচনা করে, তো এটা হয়তো তারা মনে করছে এখন মানে ভোটের রাজনীতিতে হয়তো বিএনপি মেবি ওয়ান অফ দ্য মেইন অপোজিশনস বা একটা মানে খুব সাইজেবল অপোজিশন। এখন একদিকে বলে ভোট চাই না, আবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় সবাই যায় পোস্টার লাগাচ্ছে, গণসংযোগ করার চেষ্টা করছে যে যতটুকু পারছে। কথার মধ্যে আমার মনে হয় একটা হিপোক্রেসি বা হিপোক্রিটিক্যাল একটা সিচুয়েশন রেজ করছে, যে একদিকে আপনি বলছেন না এখন ইলেকশনের টাইম হয় নাই, কিন্তু একদল 300 জনের নমিনেশন ডিক্লেয়ার করে দিচ্ছে, আরেক দল গিয়ে এলাকায় গণসংযোগ করছে, আর আমাদেরকে বলছে তোমরা সংস্কার চাও না, যেখানে একমাত্র দল যারা লিখিতভাবে 31 দফা সংস্কার দিয়েছে। অ্যামেন্ড এটা কোনো আমাদের ধর্মীয় গ্রন্থ না যে দেওয়া হয়ে গেছে দ্যাটস ইট ক্লোজ, নো, ইট ইজ সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট। বাট এটা তো আমাদের রাষ্ট্রীয় কোনো
সংস্কারের প্রস্তাব না, এটা আমাদের দলীয় সংস্কারের প্রস্তাব। যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা সবসময় একটা কথা বলি, ক্ষমতায় যাওয়া এইটাতেই আমাদের সাইকোলজিক্যাল চেঞ্জটা হয়ে যায় যে ক্ষমতা পেলাম। আসলে তো বিষয়টা হচ্ছে রাষ্ট্র পরিচালনার খণ্ডকালীন দায়িত্ব দেওয়া হচ্ছে কাউকে না কাউকে। এইটা যদি মাথায় থাকে, রাষ্ট্র পরিচালনা গেলে নিশ্চয়ই 31 দফার সাথে আরও যেগুলো আসবে এগুলো অ্যাডেড হবে, কিছু মাইনাস হতে পারে। বাট এটা তো আপনাদের বুঝতে হবে, এই 31 দফা যখন আমরা দিয়েছি এটা আমাদের পার্টির প্রোগ্রাম। জুলাই আগস্টে এমন নতুন কোনো ঘটনা ঘটেনি যেখানে এটা নেই, এটা সমাধান এখানে নেই। জুলাই আগস্ট যেন না ঘটে এই জন্যই 31 দফাটা দেওয়া হয়েছে। সমস্যা হচ্ছে 31 দফা এই যে বলতেছে বিএনপি এগুলো মানে না, পিআর মানে না, অলরেডি আছে। বিএনপি 10 বছরের মেয়াদ করে দিচ্ছে, তো 10 বছর মানে তো 2 টার্মই হলো, যদি বাংলাদেশের এখন ওই 5 বছর ঠিক থাকে। তো আমার মনে হয় যে জাস্ট একটা ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে ফর নো রিজন। এবং এইটাতেই কিন্তু যারা বলছে যে বিএনপি আওয়ামী লীগ বা এদেরকে অ্যাকোমোডেট করছে, নো। আমি আবারও বলেছি, গতকাল আমি একটা বক্তব্য শুনেছি, ওর যেটা কথার টোন, ওনার যেটা কথার টোন, এইটা কিন্তু সেম। একটা দল বলছে যে না মানে এখন তো ইলেকশন হলে ভালো হবে না, মানে সব শেষ হওয়া লাগবে। এটা হলো অনভিজ্ঞতার একটা বক্তব্য। আমি অনভিজ্ঞতা বা ইনএক্সপিরিয়েন্সড একটা স্টেটমেন্ট, কারণ ওনাদের হয়তো মাথায় নেই দেশটা কিভাবে চলে। অফিসে গিয়ে বসলাম, অর্ডার দিলাম, ট্রান্সফার করাই দিলাম, ডিসি অফিসে বসে থাকলাম, ইউএনও অফিসে বসে থাকলাম, ওসির ওখানে বসে থাকলাম, মামলা নিতে হবে, করতে হবে। এইভাবে আসলে দেশ চলে না। দিস ইজ হোয়াট আওয়ামী লীগ ডিড অ্যান্ড দিস ইজ ওয়াই শেখ হাসিনা হ্যাড টু লিভ দিস কান্ট্রি। পালাতে হয়েছে। লক্ষণ সেনের পরে তো উনিই পালালেন, মানে বাংলাদেশ শাসকদের। রাইট। তো এই ধরনের পরিণতি আমরা দোয়া করি কারো না হোক। আর একটা কথা হচ্ছে, জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার কোনো বিষয় নেই। জুলাই অভ্যুত্থানে যদি ওরকম ভাগাভাগি করে সবচেয়ে বেশি মারা গেছে হলো আমাদের দলীয় নেতাকর্মী, মোর দ্যান হাফ। কিন্তু এইটা তো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে পুরো বাংলাদেশ এই ফর দ্য ফার্স্ট টাইম একটা জায়গায় এসেছে যে না, স্বৈরশাসককে বিদায় করতে হবে। এবং তখন কিন্তু আসলে জাতীয় সরকারের একটা আলোচনা ছিল, যেটা বিএনপি রিজেক্ট করেছে, যে নো, উই ডোন্ট ওয়ান্ট টু বি ইন পাওয়ার লাইক দিস। একটা গভর্নমেন্ট আসবে নিরপেক্ষ, ওনারা দেশের যা সংস্কার দরকার সবাইকে একসাথে করবে, একসাথে করে একটা নির্বাচন দিবে, নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চায় তাকে দিবে। কিন্তু দেখা গেল একটি গোষ্ঠী কিন্তু এটা ক্ষমতার অংশীদার হলো। ক্ষমতার অংশীদার আমি কথাটা এই জন্য বললাম, বিকজ এটা অ্যাকচুয়ালি ক্ষমতার অংশীদার হয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়নি। যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিত, অবশ্যই রাষ্ট্রের জন্য যেটা ভালো, দেশের মানুষের জন্য যেটা ভালো, সেরকম স্টেটমেন্ট করতো, সেরকম কাজ করত। তো আমি মনে করি আসলে যত বিলম্ব হবে এই ধরনের অনিশ্চয়তা আরও বাড়বে। যে টাইমলাইন দেওয়া হয়েছে, জুলাই সনদ বলেন, জুলাই চার্টার বলেন, যেটাই হোক, মোটামুটি মেজরিটি যদি এগ্রিমেন্ট হয়, বেসিক এগ্রিমেন্ট করে ওনাদের একটি এক্সিট প্ল্যান জাতির সামনে দিলে অনেক মানে সংশয় এগুলো কেটে যাবে এবং বাংলাদেশে একটু রাইট ট্র্যাকে আবার উঠে যাবে বলে আমি মনে করি। ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস। ওই একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে একটা মামলা যে হয়েছে, এখানে কিন্তু মামলার আসামি মাত্র 3 জন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি। তো আরও কিছু চার্জশিট যতটুকু আমরা জানি ওনাদের রেডি হচ্ছে, খুব শিগগিরই বোধহয় মামলাটা হবে। তো এগুলো হয়ে গেলে কিছুটা হয়তো আশান্বিত হবে যে হ্যাঁ, বিচারটা দৃশ্যমান হচ্ছে। এবং সে জায়গায় যদি এই প্রথম মামলায় যেটা নোটিফিকেশন হয়েছে ফর অ্যাটেন্ডেন্স আর কি এখানে, এবং এরপরে যদি সরকার থেকে তার প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়, তার পক্ষের আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি আগায় যাবে। এবং একই সাথে আর যে মামলাগুলো আছে সেগুলো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আমরা দৃশ্যমান পাবো। আর সংস্কারের ক্ষেত্রে ইতিমধ্যে যতগুলো মিটিং হয়েছে, আমি যতগুলো ফলো করি মিটিংগুলো, তাতে কিন্তু আমাদের হেলাল ভাই যেটা বলেন ঘটনা সত্যি, অনেকগুলো বিষয় ঐক্যমত হয়ে আছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। মানে আমার মনে হয় জুলাই সনদ হওয়ার সাথে সাথে আমার মনে হয় যে আমরা খুব দৃশ্যমান দেখতে পাবো। আমি যদি একটু আশাবাদী যে নির্বাচনের ক্ষেত্রে হ্যাঁ, এই জায়গায় একটু সমস্যা হতে পারে, কারণ হচ্ছে যে ওই লন্ডনের মিটিংয়ের ক্ষেত্রে বারবার যেটা আপনি বলছেন, সেখানে তো দৃশ্যমান কিংবা আমাদের অ্যাকসেপ্টেবল যে বিচার এবং সংস্কারের ক্ষেত্রে মৌলিক জায়গায় আমি আবারও অ্যাড্রেস করছি, নির্বাচন রিলেটেড যতগুলো বিষয় আছে, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। এবং এবার সত্যি মানুষ অনেক সচেতন, ভোট দিতে চাচ্ছে, যারা 15 বছর বা 20 বছর ভোট দিতে পারে না, 3টে ইলেকশন ভোট দিতে পারে না, এই যুবক শ্রেণীতে এখনও সক্রিয় যে আমরা ভোট দেবো। এই জন্য খুব উৎসমুখর পরিবেশ নির্বাচন হবে, সচেতনতা বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে, দেশপ্রেমের তাদের একটা চর্চা হচ্ছে এখন, এগুলো একটা গুড সাইন। এবং এর মধ্যে দিয়ে কিন্তু রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে এবং এটাকে লিড করতে হবে দলের। আমি বারবার বলছি, দল যদি এগুলো অ্যাড্রেস না করে, জামাত হোক বিএনপি হোক, তাহলে কিন্তু বিশৃঙ্খলাটা বাঁচবে। কারণ এরাই তো স্টেক হোল্ডার, রাজনীতি এরাই ক্ষমতায় যাবে এবং বিএনপি সবচেয়ে বেশি ভালো পজিশনে আছে।
তার দল গঠনের ক্ষেত্রে। এবং এই যে এখন প্রার্থীর কথা উনি বললেন যে প্রার্থী তো অন্য দল দিয়েছে, তাদের সংকট, প্রার্থীর সংকট আছে বিধায় তারা দিয়েছে। বিএনপি তো প্রার্থীর সংকট নাই, একটা সিটে 4-5 জন অতিরিক্ত প্রার্থী থাকাও একটা সমস্যা না। ওই সমস্যা হচ্ছে এটা ব্যাপার, সেটাও জন্য সুবিধাও আছে। এবং এই জন্যই তো আমি বারবার বলছি দলের সংস্কারটা এবং কন্ট্রোলটা, যে এনু সাহেব যেমন নিতে পারতেছেন না, এই যে বিএনপিতে চাঁদাবাজির অভিযোগ কেন আসে, কন্ট্রোলিং অনেকগুলো বহিষ্কার করেছেন। কিন্তু আমি বলতেছিলাম আগেও, এখনও বলছি যে দলের কাউন্সিলিংগুলো যে করে ফেলতে পারতেন না, তাহলে একটা সিস্টেমেটিক্যালি আমরা তো আস্থায় আনতে চাই, দলগুলোই আমাদের আগামী দিনের দেশ পরিচালনা করবে। এই কাউন্সিলিংটা যদি ওরা মানে দলীয় কাউন্সিল ভিত্তিক নেতা নির্বাচন করে ফেলতে পারতেন, তাহলে কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। এবং এই জায়গায় একটা সরকারের তো অনেকগুলো মেকানিজম আছে, শুধু এমপি হয়তো মূল বিষয় নয়। এমপির সাথে সাথে অনেকগুলো সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, অনেকগুলো সুযোগ সুবিধা আছে, যেগুলো পার্টির বিভিন্নভাবে তারা এগুলো ম্যানেজ করেন। এই কাজগুলো যদি ওনারা এখনই স্টার্ট করেন, আমার মনে হয় যে তাহলে একটা তাড়াতাড়ি হবে। কারণ হঠাৎ করে নির্বাচন চাপাই দিলে তো এটা হবে না, তখন গুরমান লেগে যায়। এবং আমি তো ধরেন ইউনিভার্সিটি লাইফে জাতীয় ছাত্র দলে যারা সভাপতি ছিলেন, দুদু ভাই, ওদের সাথে আমি পরিচিত। তারা যে কথাগুলো বলে যে ইলেকশনের যখন প্যানেল সাবমিট করার লাস্ট ডেট, সেই মুহূর্তে ওনারা মানে টেনশনে থাকেন, সাবমিট করতে পারতেছি না, বা আরেকটা প্যানেল হয়ে যায় কিনা, বা বিদ্রোহী হয় কিনা, এই সমস্যার মধ্যে থাকেন। তো এই কাজগুলো আগে ফাইল ওয়ার্ক করলে তো আমার মনে হয় যে আরও আগে যায়। জনগণ চায় যে তার দলগুলোর উপরে আস্থাশীল হতে, তারা চায় যে যে দলটা দেশ চালাবে তারা যেন অবশ্যই আমাদের কথাগুলো বলে, আমাদেরকে অ্যাড্রেস করে, আমাদের যা চায় সেগুলো তারা বলে। আমার মনে হয় এই জায়গায় যদি দলগুলো আমার মনে হয় নির্বাচনমুখী হয়, তাহলে আরেকটু সহজ হবে আস্থা তৈরি করার জন্য। সেটাই আমি বলতে যাচ্ছি। আর শেষ কথা হচ্ছে যে এই জায়গায় কিন্তু আমরা এই জুলাইয়ের মধ্যে কতগুলো ঐক্যমত্য হয়ে গেছে এখানে। একটা হচ্ছে যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যে আমাদের একটা সংগ্রামী চেতনা আমরা তৈরি করে ফেলেছি, সব দলের মধ্যে এটা আছে, এবং এটা দলগুলো নির্দেশ না দিলেও কিন্তু জনগণ ঐক্য তৈরি হয়ে গেছে। 1, 2 হচ্ছে যে কথাগুলো আমরা বলেছিলাম ইনক্লুসিভ রাজনীতি ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদের যে মূল চেতনা, এটা কিন্তু হয়ে গেছে। এবং একই সাথে এখানে ধর্ম নিয়ে যে কথাগুলো বিগত 16 বছর আপনার এই ফ্যাসিস্ট স্বৈরাচার জাতিকে বিভাজন করার জন্য চেষ্টা করেছে, সেটার সমাধান হয়ে গেছে। এই জন্য ধর্মীয় মূল্যবোধ, একই সাথে যে দলেরই থাকুক না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা এখানে মূল্যবোধ ভিত্তিক একটা কালচার চালু করব, যারা নৈতিকতার ভিত্তিতে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবে। সুদ ঘুষ বন্ধ হবে, ব্যয়াপনা বন্ধ হবে, একই সাথে আমাদের দুর্নীতিও বন্ধ হবে। এই বিষয়গুলো কিন্তু একটা আন্দোলনের মধ্যে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই জায়গায় দলগুলো যদি অ্যাড্রেস করে, আমার মনে হয় খুব সহজ হবে নির্বাচন পরিচালনা করা। তাহলে বিভেদ তৈরি হবে, অথবা বিভেদের ক্ষেত্রে ঐক্য তৈরি হবে না, সমস্যা বাড়তে থাকবে। ধন্যবাদ। মীর হেলাল, খুব ছোট করে। একদমই শর্ট করে বলছি, উনি একটা কাউন্সিলিংয়ের কথা বললেন। আমি যেহেতু সাংগঠনিক টিমে কাজ করি, আমাদের একেবারে প্রতিটি এলাকায় একদম ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা নিয়ে কাউন্সিল করে কিন্তু আমাদের কমিটিগুলো গঠন করা হচ্ছে। আর আমি বলছি বিভিন্ন ধরনের অভিযোগ আসে, এগুলো আমরা তদন্ত করি, যেটা আমাদের তথ্য প্রমাণ পাচ্ছে আমরা ব্যবস্থা নিচ্ছি। একটা পুরো জাতির টোটাল মনস্তাত্ত্বিক পরিবর্তন তো আপনি 6 মাসে, 7 মাসে, 9 মাসে করতে পারবেন না। বিকজ আওয়ামী লীগে 17 বছরের যে টেন্ডেন্সিটা ক্রিয়েট করে গেছে, অনেকের মাঝে কিন্তু এটা একটা অ্যাজ অফ রাইট মনে করে। তো এই জায়গা থেকে আমরা প্রতিনিয়তই আমাদের দলের পক্ষ থেকে আমরা কাউন্সিলিং বলেন বা রাজনৈতিক কাউন্সিলের মাধ্যমে কমিটি করা, দুটোটাই আমরা চালিয়ে যাচ্ছি। বৃহত্তম রাজনৈতিক দল বর্তমানে যারা আছেন, আমি মনে করি কমিটি বা আমাদের সাংগঠনিক ভিত্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে ওয়াইডেস্ট নেটওয়ার্ক অফ লিডারশিপ আছে। সেই হিসেবে আমাদের দায়িত্বটা হবে সেটা আমরা রিয়েলাইজ করি, এবং উই আর ওয়ার্কিং টুয়ার্ডস ইট। আর আমি আবারও আমি ভেরি অপটিমিস্টিক পারসন। আমি মনে করি বাংলাদেশ উইল নট লুজ ইটস ওয়ে। ইনশাল্লাহ যথাসময়ে নির্বাচন হবে। মাঝখানে যারা নির্বাচন নিয়ে এই ধরনের ধূম্রজাল সৃষ্টি করতে চাইবেন, তারাই কিন্তু গণধিকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না, এবং ইতিহাস তাদেরকে আনফর্চুনেটলি আন্দোলন সংগ্রাম করার পরেও শেখ হাসিনার মতো কাতারেই মাপবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমরা নির্বাচন তো চাই, এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যে সংস্কার চাই, বিচার চাই, ঐকমত্য চাই, এসবই দরকার। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চাই। কিন্তু ব্যারিস্টার মীর হেলাল যেটা বলেছেন, যে নির্বাচন আমাদের দরকার, এবং নির্বাচনের সঙ্গে অন্য কোনো শর্ত জুড়ে দিলে হবে না, বরং ওই যে সংস্কার দৃশ্যমান কিনা, বিচার দৃশ্যমান কিনা, সেই আলোচনার চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচনের প্রস্তুতিটা দৃশ্যমান কিনা। যেটা অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেছেন, যে পুলিশ এখনও তৈরি না, হয়তো প্রশাসনও সেই অর্থে ক্রিয়াশীল না।
এই জায়গাটাতে আসলে সংস্কারের কাজটা অনেক জরুরি ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং সে কারণেই ওই সন্দেহের ডালপালাগুলো মেলতে থাকে। এবং অ্যাডভোকেট মুজিবুর রহমানও ব্যারিস্টার মীর হেলালের সঙ্গে একই সুরে কথা বলেছেন যে যত দ্রুত নির্বাচন হয় ততই দেশের জন্য কল্যাণকর। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।